আচ্ছা, আজকে বেশ কিছু একটা টপিকের উপরে বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করব। এটা পরীক্ষাতে খুব হায়ার লেভেলে না থাকলেও মোটামুটি থাকবে, প্লাস হচ্ছে এটা প্রজেক্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো আমি জাস্ট পরিচয়টা দিব, কাহিনীটা বলবো, আর এটার যে সামনের যে জিনিসগুলা এটা একটু জাস্ট রোড ম্যাপ দেওয়ার ট্রাই করব, যাতে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এটার মধ্যে কী কী আছে। অবশ্য এটা ফুল টপিক শেষ না করলে অ্যাকচুয়ালি এই টপিক সম্পর্কে জানাটা একটু কঠিন। সো আপনারা এএনএন একটু দেখার ট্রাই করছেন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে আমরা কী করতাম সেটা হচ্ছে কি, ধরেন যদি একটা ছোটো এক্সাম্পল দিই, যে আমরা ওয়েট ক্যালকুলেশন করে বের করতাম, হিডেন লেয়ার থাকতো, তো সেখান থেকে আমরা একটা আউটপুটে যাওয়ার চেষ্টা করতাম। তো ধরেন এই জিনিসটাকে আমি যদি আরেকটু একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনার কাছে কিছু ডেটা দেওয়া আছে, লাইক কোনো স্টুডেন্টের ধরেন যে সে কিছুদিন আগে গেল না, যে ক্যারিয়ার ফেস্ট গেল না, তো ক্যারিয়ার ফেস্ট থেকে তো ধরেন স্টুডেন্টের নাম তো দরকার নেই, তো অথবা আপনি নাম দেন, সমস্যা নেই, নাম দিলেও তো না দিলেও তা, তো তার সাথে হচ্ছে তার গ্রেড আর হচ্ছে তার আইকিউ কেমন, এটার উপর বেস করে বা তার প্রফিসিয়েন্সি বা স্কিল, এটার উপর বেস করে কি আমি বলতে পারবো, কি নাম না দিলাম, তো এটার উপর কি বেস করে আমি বলতে পারবো যে তার জব প্লেসমেন্ট হবে কি হবে না? এটা কি বলা যেতে পারে না? মানে তারা প্রবাবিলিস্টিক, যে তার কেমন গ্রেড আসছে, তার আইকিউ, এটা দেন না দেন সে আল্লাহ কথা, বাট তার স্কিল কোন বিষয়ে আছে। আপনার যখন প্লেসমেন্ট হয় তখন কিন্তু স্কিলটাকে বেশি দেখা হচ্ছে। সো এটার উপর বেস করে কিন্তু, হ্যাঁ, তো এটার সাথে করে আপনার মানে ইন্টিগ্রেট করে ম্যাচ করে আপনার হচ্ছে কি জব প্লেসমেন্টটা হতে পারে কি, মানে প্রবাবিলিটি প্রেডিক্ট করতে পারে যে হ্যাঁ হতে পারে জবটা, প্রেডিকশনটা। তো ডিটেকশন তো না, প্রেডিকশন, যে আমরা আদৌ জব পাবো কিনা বা একটা স্টুডেন্ট জব পাচ্ছে কিনা, পেতে পারে কিনা। আচ্ছা, এখন আপনি মানে তিনজনেরটার মধ্যে কোনটা নিচে নামান উপরে নামান চেঞ্জ করেন, খুব বেশি কিন্তু প্রবলেম না। মানে হচ্ছে যে একটা গ্রেডের মধ্যে A+ পাইছে, ওটার মধ্যে সে B+ দিছে, খুব বেশি কিন্তু প্রবলেম না। আবার মনে করেন যে এমনও আছে স্টুডেন্ট যে গ্রেড কম পাইছে বাট তার স্কিল আছে, আবার স্কিল গ্রেড আছে বেশি, স্কিল নাই, এরকমও আছে। ডিপেন্ড, অনেক সময় প্রবাবিলিস্টিক কিছু ইম্প্যাক্ট পড়ে না। এইখানে হচ্ছে কি তখন আমাদেরকে ওয়েটগুলো চেঞ্জ করতে হয়, তখন হচ্ছে আমি ওয়েটগুলো চেঞ্জ করতে হয়। ভালো করে শুনেন বিষয়গুলো, আমি ওয়েটগুলোকে চেঞ্জ করতেছি। আপনারা প্রিভিয়াসলি দেখছেন যে আমরা যদি কোনো ওয়েট নিয়ে কাজ করতেছি, ওয়েট নিয়ে কাজ করাকালীন সময়ে তারপরে হচ্ছে কি যে আমরা করার পরে ওই সিগময়েড ফাংশন পর্যন্ত যে আসছি, তো এই যে বারবার আমরা কিন্তু ওয়েটগুলোকে চেঞ্জ করে, আমি হিডেন লেয়ার দিই নেই, তো বারবার কিন্তু ওয়েট চেঞ্জ করে আমার যতটুকু দরকার, ব্যাক প্রপাগেশনও দেখছেন যে আমরা পিছনের ওয়েটগুলোকে চেঞ্জ করে তারপর হচ্ছে টোটাল কত আসে, আমাদের টার্গেট কী ছিল। মানে আপনি লাস্টে সেদিন যে ম্যাথটা করালাম যে আমাদের টার্গেট যেটা ছিল, যে ধরেন টার্গেট আমার দেওয়া ছিল হচ্ছে 0.99, আমি পেয়েছি হচ্ছে 0.77, তার মানে আর কতটুকু বাকি, ওইটা পাওয়ার জন্য আমার পিছনের ব্যাক প্রপাগেশনগুলো করছি, আমরা চেঞ্জ করে নিয়ে আসছি। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটাতে কিছু জিনিস চেঞ্জ করলেও আসলে ওই ওয়েতে, সো এই যে জিনিসগুলো আসতেছে, তো এখন আপনি এখান থেকে জব প্লেসমেন্টটা জানতে পারলেন। কিন্তু যে জিনিসটাতে প্রবলেম সেটা হচ্ছে কি, যে ধরেন আমি চাচ্ছি যে এই ধরনের যে কাজগুলো হয় এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কের থ্রুতে আমরা হচ্ছে কি কোনো একটা কিছু প্রেডিক্ট করতে পারতেছে, বা আউটপুট যা আসলো পরে হচ্ছে আবার চেঞ্জ করে আবার নতুন করে আউটপুট যেতে পারতেছি। এখন মনে করেন আমি একটা সেন্টেন্স, আমি দুটো সেন্টেন্স লিখে মনে করেন আমি বললাম যে হি ইজ আ
গুড ম্যান। তারপরে মনে করে বললাম যে আই ইট রাইস বললাম। তো হাই হাই আই ইট রাইস বললাম আর কি, বা আই ইউজ ফেসবুক। আমি যদি বলি এই ইটটাকে আগে না আইটাকে পরে নিব, যে ইট হাই আই রাইস ইট, কোনো অ্যান্সার হয় বা কোনো অর্থ কি বোঝায়? গ্রামেটিক্যাল মিস্টেক তো হচ্ছে, বাট তারপরেও কিন্তু কোনো অর্থ বোঝাচ্ছে না। দ্যাট মিনস কি আমাকে সিকোয়েন্সিয়াল থাকতে হবে, সিকোয়েন্স ওয়াইজ করতে হবে, কাজ করতে হবে, অর্থাৎ একটা সিকোয়েন্স মেনটেন করে বা সিকোয়েন্সিয়ালি আমাকে সামনে আগাতে হবে, যেটা আমি এখানে সিকোয়েন্সিয়াল না আগালেও পারতাম, কিন্তু এখানে আমাকে সিকোয়েন্সিয়ালি আগাতেই হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড। অর্থাৎ যে নিউরাল নেটওয়ার্কের থ্রুতে দুটো জিনিস দেখলেন, যে নিউরাল নেটওয়ার্কের থ্রুতে আমরা ফার্স্ট হচ্ছে টেক্সচুয়াল ডাটা নিয়ে কাজ করতেছি, প্লাস হচ্ছে ডাটাগুলার সিকোয়েন্স নিয়ে কাজ করতেছি, সিকোয়েন্সিয়াল ডাটা নিয়ে কাজ করতেছি, এই ধরনের নিউরাল নেটওয়ার্ককে বলা হয় RNN, অর্থাৎ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। আরও কিছু আছে এটার মধ্যে, টাইম নিয়ে কাজ করতে আমি সেটা বলবো, কিন্তু আগে সহজ ভাষায় বললাম যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কাকে বলে, যেটা মেনলি টেক্সচুয়াল ডাটা, টেক্সট ডাটা নিয়ে কাজ করে এবং সিকোয়েন্সিয়াল, অর্থাৎ বোঝাই যাচ্ছে এনএলপি। আমি এটাই বলতেছিলাম যে এনএলপির সবচেয়ে বেশি কাজ হচ্ছে RNN দিয়ে হয়, অর্থাৎ এনএলপি জানতে গেলে, কাজ করতে গেলে RNN এর ইউজ লাগবে। যদি আপনি হায়ার লেভেলে চান তখন আপনার RNN ইউজ করতেই হবে। এই জিনিসটাই হচ্ছে RNN। সো ANN এর সাথে RNN এর পার্থক্যটা বুঝতে পারছেন। তারপর একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি যে আপনার ANN প্রিভিয়াস মেমোরিটাকে জাস্ট খালি ওয়েটগুলো চেঞ্জ করতেছে, কিন্তু আগের যে মেমোরি ছিল সেটাকে কিন্তু রিটেন করতে পারে না, ইয়া করতে পারে, RNN করতে পারে। RNN ওইটা মেমোরিটাকে ধরে নিয়ে সামনে কাজ করতে পারে। তো লং শর্ট টার্ম মেমোরি এটা হচ্ছে এর মধ্যেই আমি বলতেছি। তো আজকে হয়তো ভাই ওটা দেখাবো না, কিন্তু কাইন্ডলি বলবো। তো ধরেন এই জিনিসটাকে যদি আমরা এইভাবে আনি যে কেন আমি ANN ইউজ না করে RNNটা আমি ইউজ করতেছি। তো ধরেন আমি 3টা সেন্টেন্স বলি বা 4টা সেন্টেন্স বলি, আপনি বলেন তো, বলেন একটা সেন্টেন্স বলেন। ভেরি গুড। খাবার বিষয় হলেই আমাদের আয়েশা রাইসিটাই। আচ্ছা, আরও 2টা সেন্টেন্স বলেন, মানে একটা সেন্টেন্স বলেন যেটার মধ্যে 4টা বা 5টা ওয়ার্ড আছে, মানে 4টা বা 5টা ওয়ার্ড আছে আর কি। হ্যাঁ, নাজিলা ইউজ টু। আচ্ছা, নাজিলা আচ্ছা এটা বাদ দিই, মনে করেন হ্যাঁ, নাজিলা ইজ ভেরি গুড গার্ল, ঠিক আছে না? ধরেন আমি এটার মধ্যে আমি রাখলাম না আর কি, এটা মানে স্টপ ওয়ার্ড হিসাবে বাদ দিলাম, বা এই তো আছেই, এটাকে বাদ দিলাম মনে করেন, আমার কাজের সুবিধাটা আমি নিচ্ছি আর কি। একটা সেন্টেন্স বল। আচ্ছা, ঠিক আছে, উই আর লার্নিং এন্ড, মনে করেন এই যে 3টা সেন্টেন্স বললাম। এখন দেখেন প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কতগুলো ইউনিক, মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ইউনিক ওয়ার্ড আছে সেটা আগে চেক করে। ফার্স্ট কথা, ইউনিক ওয়ার্ড কতগুলো আছে সেগুলো আমি চেক করতেছি। তো টোটাল ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ইউনিক ওয়ার্ড। ভেরি গুড।
ধরেন ধরে নেন যে আমি স্টপওয়ার্ড বাদলে তো বাদই, আমি কোনো কিছু বাদ দিচ্ছি না। ইউনিক ওয়ার্ড হিসেবে আমার কাজের সুবিধার্থে আমি 12টাই আমি ধরে নিলাম আমার হচ্ছে ইউনিক ওয়ার্ড। আচ্ছা, তো যদি আপনি এখন দেখেন, আপনারা জানেন যে আমাদের কিন্তু এনএলপিগুলা ডিরেক্ট সেন্টেন্স নিয়ে কাজ করতে পারে না বা ওয়ার্ড নিয়ে কাজ করতে পারে না। এটাকে কি করে? সংখ্যায় চেঞ্জ করে, নিউমেরিক্যালে চেঞ্জ করে। এটাকে নিউমেরিক্যাল বা সংখ্যায় চেঞ্জ করা হয়। নিউমেরিক্যাল বা সংখ্যায় চেঞ্জ করার বেশ অনেকগুলো ওয়ে আছে, যেমন ওয়ার্ড টু ভেক্টর। হ্যাঁ, তো ওয়ার্ড টু ফিচার এক্সট্রাকশন আর কি, যে ওয়ার্ড টু ভেক্টর দিয়ে আমরা নিউমেরিক্যালে মানে এইটাকে সংখ্যায় নিয়ে আসতে পারি। সংখ্যা কেমন তাও দেখাচ্ছি। ওয়ার্ড টু ভেক্টর দিয়ে চেঞ্জ করা যায়। তারপর হচ্ছে পড়ছিলেন TF-IDF দিয়ে চেঞ্জ করা যায়। তারপরে হচ্ছে ওয়ান হট এনকোডিং দিয়ে চেঞ্জ করা যায়। ওয়ান হট এনকোডিং দিয়ে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এরকম আরও 2-3টা আছে। হ্যাঁ, তো আচ্ছা দাঁড়ান, আমি তাহলে এই TF-IDF তো জানেন মনে হয়, টার্ম ফ্রিকোয়েন্সি আর ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, এটা নিয়ে তাহলে একটু বলি। মনে করেন এই যে 3টা সেন্টেন্স আমি লিখছি, এই 3টা সেন্টেন্স যদি আমি তাদেরকে সংখ্যায় নিই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম হবে যে এইটা হচ্ছে প্রথম সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা, খেয়াল করেন আই তো কোথাও নাই, তাহলে আই হচ্ছে একটা নিয়ে বাকি সবগুলো 0 0 0, 12টা আমি 0 আনলাম, 12টা 0 আর প্রথমটা হচ্ছে 1 মানে আইটা। তারপরেরটায় 0 দিয়ে ইট হচ্ছে ইউনিক ওয়ার্ড, বাকি সবগুলা 0। তারপরেরটায় হচ্ছে রাইস, এটার মধ্যে আবার কি 0 0 0 0 1 0 0 0 এরকম করে 12টা আমি আনলাম। মনে করেন এইভাবে হচ্ছে কি এই ওয়ান হট এনকোডিংয়ের থ্রুতে প্রত্যেকটাই ভেক্টরাইজেশনে এই কনভার্টেড হয়। অর্থাৎ ডিরেক্টলি লাইনটা তো আর আমার মানে বোঝে, নিউরাল নেটওয়ার্ক বা আমার কম্পিউটার বোঝে না, সে ডিজিটে 0 1-এ কনভার্ট করে নেয়। তো এই যে সিস্টেমটা আসছে না, এটাকে বলা হয় ওয়ান হট এনকোডিং। তো এটা অনেক ধরনের সিস্টেম আছে আর কি। যাই হোক, এতটুকু বুঝতে পারছেন কি বলছি? না বুঝলে বলেন, সমস্যা নেই। স্পেসি না, স্পেসি সেদিন করাইছি, ও আপনাদের করেনি। স্পেসিও এই এনএলপির জন্য, মানে হচ্ছে কি জিনিসটাকে আমরা ইয়াতে নিয়ে আসতেছি, মানে রিপ্রেজেন্টেশনালে নিয়ে আসতেছি স্পেসির থ্রুতে। আচ্ছা, সেদিন দেখাইছিলাম মনে হয় ইয়াতে কম্পাইলারে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি আমরা ইউনিক ভেক্টরাইজেশন করতেছি, সংখ্যায় নিয়ে আসতেছি। তো এখন কথা হচ্ছে কি, এই যে জিনিসগুলো আমি আনতেছি, তো এখানে ধরেন টোটাল হচ্ছে কি আমার 12টা। তো আমি কি করতেছি, এটাকে যদি আমি এইভাবে সাজাই, লাইক প্রথমটা হচ্ছে কি 1 0 0 0 0 এরকম আসলো, পরেরটা হচ্ছে কি 0 1 0 0 0 0 আসলো, এর পরেরটা হচ্ছে মনে করেন রাইস, তাহলে 0 0 1 0 0 এইভাবে আসলো। তো ফার্স্টেরটা মনে করেন 3টা আছে, ফার্স্ট সেন্টেন্সে এই 3টা ওয়ার্ড আছে, তাহলে পরের সেন্টেন্সে হচ্ছে 5টা ওয়ার্ড, পরের সেন্টেন্সে আছে হলো 4টা ওয়ার্ড। তো এইখান থেকে কি হচ্ছে মনে করেন আমাদের নিউরাল নেটওয়ার্কে আসতেছে, মনে করেন আসতেছে এখানে। তো এইখান থেকে কিছু আসলো, এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এখান থেকে আসলো। তো যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, এখানে কয়টা আছে টোটাল মনে করেন 12টা। এখন 12টার মধ্যে কি হচ্ছে, মানে 12টা থেকে একটা, 12টা থেকে 2টা, 12টা থেকে মানে 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, এভাবে করে প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে। তার মানে প্রত্যেকবারই কিন্তু 12টা করে যাচ্ছে, 12 24, 3 12 36টা। তো এখানে টোটাল 36টা আছে, তাই না? 36টা এটাকে ইনপুট বলতেছি আমরা, ইনপুট, আর এগুলো হচ্ছে ওয়েট। সো 36টা ইনপুট থেকে আমার এই ওয়েটগুলো যাচ্ছে, যে ওয়েটগুলো আমার দরকার, যেখানে 1 ওয়েট আছে, এখানে 1 ওয়েট আছে, এখানে 1 ওয়েট আছে, এই ওয়েটগুলো যে আমার আলটিমেটলি সেন্টেন্সটা নিউরাল নেটওয়ার্কের থ্রুতে পড়তে পারতেছে কিনা, যে এটা অ্যাকচুয়ালি সঠিক কিনা লাইনটা, বা এই লাইনটা নিয়ে আমি কাজ করতে পারতেছি কিনা, বুঝতে পারতেছি কিনা। আমি 3টা এক্সাম্পল দেখো আপনাদেরকে আমি। হ্যাঁ, সিকোয়েন্স, ঠিক সিকোয়েন্সের যে এটা অর্থ বুঝতেছে কিনা, এটা
এইটা বোঝার জন্য হচ্ছে কি আমরা এই ইনপুটগুলো নিলাম। তাহলে এইখানে যে 36টা নিলাম, এই 36টা নেওয়ার পরে এখন এই তিনটাকে মনে করেন যে আমরা এই তিনটা দিয়েই ডিফাইন করতেছি, প্রথমে তিনটা দিয়ে ডিফাইন করছি। এখন এই জায়গায় আছে হচ্ছে, আচ্ছা ধরেন এইটা 1 নাম্বারে দেই, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখানে মনে করেন কয়টা আছে, 1 2 3 4 5। তাহলে 0 0 0 1 0 ডট ডট, আবার 0 0 0 0 1 0 ডট ডট। মনে করেন এই 1 নাম্বার সেন্টেন্সে আমি কাজ করতেছি, নাজিলা ইজ ভেরি গুড গার্ল। তো এখানে তাহলে টোটাল কয়টা আছে, 36 আর 24, 60টা আছে, টোটাল 60টা আছে মনে করেন। তাহলে এই 60 নিয়ে কাজ করাকালীন সময়ে এখন তো আমার অলরেডি এগুলো ক্রিয়েট হয়ে গেছে। কয়টা ক্রিয়েট হয়েছে, 1 2 3 4 5, 5টা ক্রিয়েট হয়ে গেছে আমার। তাহলে আমার 5টার জন্য তো টোটাল কতগুলো ওয়েট হতে পারে, 60 × 5, 5 6 30, 300টার মতো ওয়েট আমার আসতে পারে। ভালো কথা, হিডেন লেয়ার বাদ দিলাম। তা এখানে আমার টোটাল এতগুলো সংখ্যক ইনপুটে, মানে ইনপুট থেকে ওয়েটটা আসতেছে। এখন আমি 1 নাম্বার শেষ করার পরে যখন 2 নাম্বারে যাব, খেয়াল করেন, এখন একটু খেয়াল করেন, এই 1 নাম্বারটা বুঝতে পারছি কি জিনিসটা। এখন যখন আমি 2 নাম্বারে যাচ্ছি, 2 নাম্বার দিয়ে দেখলাম আমার 3টা আছে, তাহলে আমার অলরেডি 5টা ক্রিয়েট করা। তাহলে যে বাকি যে 2টা আছে, এই 2টা আমি তাহলে কী করবো, এই 2টা তো আমার কোনো কাজ নাই। অর্থাৎ এই 2টার মধ্যে কিন্তু আমার কোনো রকম কোনো কিছু ইনপুট ঢোকানো লাগতেছে না। যদি না ঢুকাই তাহলে আমি এগুলোকে কীভাবে ফিল আপ করবো, কোনো ওয়ে আছে? আমরা বিষয়টা মানে ইয়া করতে বোঝাতে পারি না। মানে ইনপুটের উপর এখানে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এখানে আই ইট রাইস আমি এখন নিয়ে কাজ করতেছি, আমি এখন এই মুহূর্তে আই ইট রাইস নিয়ে কাজ করতেছি, সব 0 করে দেবো। গুড। অর্থাৎ আমি তখন হচ্ছে কি এইখানে কোনো কিছু না দিয়ে সবগুলোকে 0 করে দেব। এই যে সবগুলোকে 0 করা, এটাকে বলে জিরো প্যাডিং। এই কাহিনীটার নাম হচ্ছে জিরো প্যাডিং। জিরো প্যাডিং মানে হচ্ছে কি, যে সবগুলোকে আমি 0 করে দিচ্ছি, ওখানে কোনো ওয়ার্ডের কোনো মানে সংখ্যাতে কোনো কিছু যাচ্ছেই না। কিন্তু প্রবলেম হচ্ছে এটা তো আপনি জাস্ট আবার যে এখানে 4টা আছে, তখন আপনি 4টা নিলেন, মানে এই 4টা দিয়ে এই 5 নাম্বারটা তখন আপনার আমার 0 আমার প্যাডিং করতে হচ্ছে। আমি এখানে মাত্র 3টা সেন্টেন্স নিছি, তাতেই আমার এই কাহিনী। আমি মনে করেন 100 সেন্টেন্স নিলাম, 1000 সেন্টেন্স নিলাম, 1,00,000 সেন্টেন্স নিলাম, তখন তাহলে আমার অতিরিক্ত পরিমাণে 0 প্যাডিং আসতেছে না? যদি এতগুলো পরিমাণ 0 প্যাডিং আসে, তাহলে আমার সেন্টেন্সগুলো বা আমার নেটওয়ার্কটা বা আমার পিসিটা, আমার কনফিগারেশনটা আরও কমপ্লেক্স হয়ে যাচ্ছে না? যদি বেশি কমপ্লেক্স হয়, তখন তার জন্য তো এই হিডেন লেয়ারও বাড়তেছে। আমার যে জায়গায় এত বেশি হিডেন লেয়ার বাড়তেছে, আমার যে জায়গায় এত কাহিনী হচ্ছে, তাইলে আমি কেন তাইলে হচ্ছে কি আমি এইভাবে ইউজ করব। সো তখন হচ্ছে কি আমার এই RNNটা, এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোর জন্য হচ্ছে কি আমার ANN এর মধ্যে কমপ্লেক্সিটি বাড়ে। ANN কিন্তু এটা কিন্তু সংখ্যায় কনভার্ট করে নিচ্ছে। সো কমপ্লেক্সিটি যাতে না বাড়ে, আমি লিখে রাখছি 4টা জিনিস। সেটা হচ্ছে ইনপুট লেয়ারের এখানে, হ্যাঁ, মানে ইনপুট থেকে হিডেন লেয়ারে যাচ্ছে। হিডেন লেয়ার পরে, হিডেন লেয়ার তো আপাতত না, ইনপুট লেয়ার কমপ্লেক্সিটি। সো আমি 4টা জিনিস লিখে রাখছি। কেন আমি ANN ইউজ না করে RNN করব, ANN না করে আমি RNN করব, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে টেক্সট ইনপুট ভ্যারিং সাইজ 1, 2 হচ্ছে 0 প্যাডিং, এটা হচ্ছে আননেসেসারি কম্পিউটেশন। আননেসেসারি কম্পিউটেশন। 3 নাম্বার হচ্ছে প্রেডিকশন প্রবলেম। 4 নাম্বার হচ্ছে টোটালি disregarding the varying size।
আমি জানি না বানান ঠিক আছে জানি না, ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশন। আচ্ছা, প্রথম কথা, আগে দেখছিলেন, আমি যখন ফার্স্টেরটা বলি, আপনারা আগে দেখছিলেন যে আমি শুধুমাত্র কী দিয়েছিলাম, তার আইকিউ, তার হচ্ছে গ্রেড, আর তার হচ্ছে স্কিল, এটুকু দিয়ে আমি করছি। তো এটুকু ফিক্স কিন্তু করা আছে, আমার ফিক্স সংখ্যক জিনিস। কিন্তু আরএনের যখন আমি সেন্টেন্স নিয়ে কাজ করতেছি তখন কিন্তু প্রত্যেকবার কিন্তু আমার ফিক্স না, সাইজ ভ্যারি করতেছে। অর্থাৎ এক এক সময় এক এক সেন্টেন্সের এক এক সাইজ আসতেছে। তাহলে এই সব জায়গার ক্ষেত্রে আমি যখন ফিক্স না রেখে যদি সেন্টেন্সের ভ্যারি করি, 4-5টা ওয়ার্ড আছে, মানে যেগুলো ইউনিক ওয়ার্ড বাদ দিয়ে যদি মানে যেগুলো মানে ম্যাচ করতেছে বা একই রকম ওয়ার্ড আছে সেগুলো বাদ দিলাম, তারপর যদি ইউনিক ওয়ার্ড দিয়েও চিন্তা করি, আপনারা 3টা সেন্টেন্স নিজেরাই বলছেন, দেখেন এই 3টা সেন্টেন্সের মধ্যে সবগুলাই ইউনিক ওয়ার্ড। তো এত যদি ইউনিক আসে তাহলে এমন না যে যদি এখান থেকে 3টা কাউন্ট আছে, এখান থেকে 3টা, এখান থেকে 3টা, তাহলে কোনো প্রবলেম ছিল না। আমার কিন্তু আলটিমেটলি জিরো প্যাডিং ইউজ তাহলে করাই লাগতেছে, বিগ ডেটা। তো তখন হচ্ছে কি আমার প্রবলেমটা হয়ে যাচ্ছে, তখন আমি চাইলে আর ANN ইউজ করতে পারতেছি না, কারণ ANN ফিক্স থাকে। আপনারা দেখছেন কিন্তু আগের দিনে যখন আপনার ম্যাথগুলো করছেন, যে ছবি আঁকাইছেন, ওটা কিন্তু ANN এর ইনপুটগুলো ওয়েটগুলো ফিক্স, আমি কিন্তু ওয়েট চাইলে বাড়াতে পারি না। ফিট ফরওয়ার্ডিং নেটওয়ার্ক বলেন, যেটাই বলেন না কেন, আপনারা আগের দিনেও দেখছেন যে আমরা ANN এর মধ্যে যে আমাদের সাইজটা ইনপুট হোক বা হচ্ছে ওয়েট হোক, দুইটাই কিন্তু ফিক্স থাকে। বাট ওয়েটের ভ্যালু চেঞ্জ করছি, ওয়েট তো চেঞ্জ করছি, মানে ওয়েটের সংখ্যাটা বাড়াচ্ছি না। হ্যাঁ, কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি ওই মানে কথাটা বলতে ইয়ে হয়েছে, তো ওয়েটের কোয়ান্টিটি কিন্তু বাড়াচ্ছি না। ওয়েটের ভ্যালু চেঞ্জ হোক সেটা সমস্যা নেই, আমি ওয়েটটাকে চেঞ্জ করে মনে করেন যে আমি আশরাফের চেহারাটা আনতেছি, আশরাফের চেহারাটা আনার জন্য ফার্স্টে যা নিয়েছিলাম ওইখান থেকে আশরাফের চেহারাটা ফুললি আসে নাই, তো তখন চেঞ্জ করে 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 আবার ঠিক করে টিউনিং করে করে আশরাফের চেহারাটা আবার অ্যাকুরেসিটা 80% বা 90%-এর উপরে আমি উঠাইছি, যে এইটা আশরাফেরই চেহারা। আপনি একবার আশরাফকে কখনো দেখছেন, তার মানে পরবর্তীতে আপনি আশরাফের যদি ছবিও দেখেন বুঝতে পারবেন যে এটাই কিন্তু আশরাফ। তাহলে এইটা আনার জন্য হচ্ছে কি আমি বারবার চেঞ্জ করে আনছি, যদিও এটা সিএনএনের কাজ। সিএনএনটা আমি যখন দেখো মানে কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের কাজ। তাহলে টেক্সট ইনপুটটা বুঝতে পারছি, তাহলে জিরো প্যাডিংটা বুঝতে পারছি, যে জিরো প্যাডিংটা হচ্ছে কি আমার তাহলে আননেসেসারি যে জিনিসগুলো আসতেছে বা কম্পিটিশনগুলো করা লাগতেছে সেটার আসলে আমার প্রয়োজন পড়তেছে। হ্যাঁ, তাহলে আই হোপ তাহলে এটাও বুঝতে পারবেন যে আমরা যখন এখান থেকে আউটপুটটা নিয়ে আসতেছি তখন যে আউটপুটটা আসতেছে তাহলে কিন্তু আমরা সঠিক প্রেডিক্ট করতে পারতেছি না যে আই ট্রাই সি কি এটা হবে কি না, কারণ আমার কিন্তু ফিক্স না, চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার। কারণ আপনি সেন্টেন্স প্রত্যেকবার যা লিখতেছেন আগেরটার সাথে যে একই ওয়ার্ডে লিখবেন তা কিন্তু না। টোটালি ডিসরিগার্ডিং দ্য সিকোয়েন্স ইনফো, এটা প্রেডিকশনটা। আপনি এখান থেকে ইনপুট দিছেন, ইনপুট দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে এই লাইনটাই আসুক, নাজিলা ইজ ভেরি গুড গার্ল। এই লাইনটা ভালো করে খেয়াল করেন, এই লাইনটা মানে হচ্ছে 100%, আমার এই 100% এই লাইনটাই আসতে হবে। তা আপনি এইখানে বেশি রকম দেওয়ার কারণে, ওই যে আপনার কী বলে জিরো প্যাডিং দেওয়ার কারণে কি হয়েছে, আপনার না এসে বারবার চেঞ্জ হয়ে নাজিলা ইজ ইট এসে পড়ছে কোনো কারণে। তাহলে আপনি প্রেডিক্ট করছিলেন 100%, আপনার এখানে কতটুকু পার্সেন্ট আসছে? সর্বোচ্চ 50% আসে নাই, নাজিলা ইজ পর্যন্ত আসছে, তারপরে কিন্তু আটকে গেছে। তাহলে আপনার সর্বোচ্চ কত পার্সেন্ট আসছে? ধরেন 40% পর্যন্ত আপনার আসছে। তাহলে এটা কি কাউন্টেবল? আপনি এটা কাউন্ট করতে পারবেন? তার মানে কি হচ্ছে কি, আমার প্রেডিকশনের প্রবলেম। আমি প্রেডিক্ট করছিলাম যে আমার কমপক্ষে কতটুকু সমস্যা, প্রেডিক্ট মানে আমি কতটুকু প্রেডিক্ট করতে পারছি বা ডিজায়ার কতটুকু ছিল, আর আমি মানে এক্সপেক্টেড কতটুকু ছিল, আর আমি পাইছি কত অ্যাকচুয়ালি। এটা ভাগ করলে, এটা মাইনাস করলে কিন্তু প্রেডিক্টটা পাওয়া যায়। আমি অ্যাকচুয়ালি কতটুকু প্রেডিকশন করছিলাম যে এতটুকু আসতে পারে, বাট আমার আসছে কতখানি। তাহলে এটা হচ্ছে কি প্রেডিকশন প্রবলেম। তাহলে এই প্রেডিকশনের ঝামেলা হয়ে যাচ্ছে। এবং টোটালি ডিসরিগার্ডিং দ্য সিকোয়েন্স ইনফো, আই ইট রাইসের জায়গায় আসলো কি পরে আই রাইস ইট, তাহলে চেঞ্জটা তাহলে ফুললি হচ্ছে কি সে কিন্তু ওইভাবে ধরতে পারলো না। বা নাজিলা ইজ ভেরি ANN আসলো কোনো কারণে, আসতেই পারে,
কারণ যেহেতু আমি এগুলো মেনে আসি নাই ভালোভাবে, আমার তখন এটা এসে পড়ছে, অর্থাৎ আমার সিকোয়েন্সটাকে টোটালি সে বা সিকোয়েন্স ইনফরমেশনটাকে টোটালি সে ডিসরিগার্ড করতেছে, অর্থাৎ সেটাকে সে মানতেছেই না। এই ধরনের জায়গাতে হচ্ছে কি আমরা ANN এর জায়গায় RNN ইউজ করি। তাহলে RNN জিনিসটা কি বুঝতে পারছেন? আর হ্যাঁ, তো আচ্ছা, কাজের থ্রুতে বুঝবেন। RNN হচ্ছে, আচ্ছা আমি ইয়াগুলো বলতেছি আস্তে আস্তে। RNN হচ্ছে এমন এক ধরনের নিউরাল নেটওয়ার্ক, যে নিউরাল নেটওয়ার্ক ব্রেনের নেটওয়ার্ক, যেটা মেইনলি কাজ করে হচ্ছে NLP টাইপ কোনো কাজ দিয়ে। NLP ছাড়াও আরও কাজ আছে, টেক্সচুয়াল ডেটা, এবং যেগুলো হচ্ছে যেসব কাজে সিকোয়েন্স ম্যাটার করে, এই সব কাজের জন্য হচ্ছে কি আমরা RNN ইউজ করি, এবং যেটার মধ্যে মেমোরিকে ধরে রাখার মতো কাজ আছে। সো সেই সব জায়গাতে আমরা RNNকে ইউজ করি, ANNকে বাদ দিয়ে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ককে বাদ দিয়ে। তাহলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মেইনলি ডেটা নিয়ে কাজ করতেছে, ভালো কথা, কিন্তু সিকোয়েন্সিয়াল ডেটা নিয়ে সে কাজ করে না। সিকোয়েন্সটা মনে রাখার জন্য মেমোরি দরকার, অর্থাৎ আই ইট রাইস, রাইসের আগে যে ইট আছে সেটা তো আমাকে মনে রাখতে হবে, আই যে আছে সেটা তো আমাকে মনে রাখতে হবে। আপনারা নেটওয়ার্কিংয়ে পড়ছিলেন কি না প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং পড়ছিলেন? প্যাকেট সুইচিং কী ছিল মনে আছে? আচ্ছা আমি বলি, প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং হচ্ছে টেলিফোন জাতীয়। টেলিফোন মানে হচ্ছে টেলিফোনের সাথে তারের সাথে আপনার তারকে আমি কানেক্ট করে দিলাম ডেডিকেটেড লাইন। সার্কিট সুইচিং ছিল কি, এটাকে সুইচিং বলে আর কি। সার্কিট সুইচিং ছিল হচ্ছে কি যে আপনার ডেটাগুলোকে প্যাকেট আকারে ভাগ করতেছে, ভাগ করার পরে তারপরে ধরেন যে 1 2 3 4 আকারে ভাগ করছে, এখন 4 আগে যাক, 3 পরে যাক বা 1 পরে যাক, আপনার হিসাব হচ্ছে 1 2 3 4 4টে পাঠাইতে হবে। কে কখন আগে পরে গেছে সেটা দরকার না, কিন্তু যাওয়ার পরে 1 2 3 4 সিকোয়েন্সিয়ালি বসতে হবে, এবং তাদের পাথটা কোনটা সেটাও বলে দিতে হবে যে এই পাথেই সে ডেডিকেটেড পাথ। এই যে ডেডিকেটেড পাথ বলে দাও, এটাকে বলা হয় হ্যান্ডশেকিং প্রোটোকল। দেখছেন কয়েকটা জিনিস কিন্তু শিখে দিচ্ছি। এই যে ডেডিকেটেড যে পার্টটা করে দিচ্ছে, এটাকে বলা হয় হ্যান্ডশেকিং প্রোটোকল, অর্থাৎ আপনার সাথেই হ্যান্ডশেক করবে এটা। তো যাওয়ার পরে যে এখানে যে জমা হওয়ার পরে যে 4টা প্যাকেটে আমি পেয়ে গেছি, তো কোন আমার পাথ ঠিক নাই, পাথ ঠিক করে নিবে, ঠিক করে তারপর হচ্ছে কি সেই 4টা জিনিসকে ঠিক করে তারপরে আমি যে ডেটা পাঠাইছি সেই ডেটাই পাঠাবে। সিমেট্রিক অ্যাসিমেট্রিক মনে আছে? হ্যাঁ, কি সেটা প্যাকেট সুইচিং। হ্যাঁ, সো এইটা হচ্ছে প্যাকেট সুইচিং ছিল। বললাম না সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক কি মনে আছে? কি কি বলতে কি ছিল? হ্যাঁ, ডিফারেন্ট। অর্থাৎ আমি আপনাকে ডেটা পাঠাইছি, আমার কি আর আপনার কি দুজনের কি সেম, কিন্তু মানে ওই যে কি দিয়ে আমি লক করছি ওই কি দিয়েই খুলবে, আমি যে লক দিয়ে বাইরে চলে গেছি ওই লক দিয়েই খুলবো। আর যেটা ভিন্ন, যে লক দিয়ে খুলছি আটকাইছিলাম ভিন্ন লক দিয়ে মানে ভিন্ন তালা চাবি দিয়ে খুলবো, ওটা হচ্ছে অ্যাসিমেট্রিক। যাক পরে তো এটা বলার উদ্দেশ্য ছিল কি যে আমি যেভাবে পাঠাইছি বা আমি যে কাজ করতে যাচ্ছি ঠিক সেইটাই হবে, আই ইট রাইস এটাই আসতে হবে। একটু চেঞ্জ আসতে পারে, সমস্যা নেই, আই ইট মানে আবার ফাউড আর কি, আই ইট ANN এটা আবার ঝামেলা। তো এইটা না করে ধরেন যে বললাম যে নাজিলা ইজ লার্নিং ANN, এটা চলে ঠিক আছে, কিন্তু নাজিলা ইজ ভেরি গুড ANN এটা কিন্তু আমার ঝামেলা। সো এইসব জায়গার ক্ষেত্রে হচ্ছে কি আমরা RNNটাকে ইউজ করি। এবং আচ্ছা এখন আমি হচ্ছে মানে RNN কেন ইউজ করি এটা বুঝতে পারছি। আচ্ছা, সিকোয়েন্স আকারে আসতেছে। ধরেন যদি RNN এর একটা এক্সাম্পল নেই ছোট, ওইটা অন করে রাখছি দেখাই জাস্ট।
আচ্ছা, এটা একটা সাইটটার নাম হচ্ছে টেক্সট টু ডেটা, যে আপনার ফ্রি সেন্টিমেন্ট অ্যানালাইসিস ডেমো, না দেখতে পাচ্ছেন কিনা। এখানে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারি থ্রু অনলাইন। মনে করেন যে আমি অ্যাকচুয়ালি সেন্টিমেন্ট অ্যানালাইসিস কিসের করে, যে আমি একটা নতুন একটা মুভি আসছে না হিন্দিতে, ধুরন্ধর মুভি, আমি মুভিটার একটা রিভিউ, মনে করেন যে কেউ দিছে রিভিউটা, তো এইটার মনে করেন ধরেন যে আমি যেইটাই নিয়েছিলাম, যে ধরেন আমি এই সেন্টেন্সটা নিয়েছি, জাস্ট এই সেন্টেন্সটা নিয়ে আমি যদি এখানে দেই, দিয়ে রান অ্যানালাইসিস, আপনি এখানে ফেসবুক থেকে এনেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিলেন। তারপরে দেখেন ফার্স্টে বলে দিচ্ছে এটা হচ্ছে ইনকমপ্লিট এবং দিস ডকুমেন্ট ইজ নেগেটিভ। কত? 62% নেগেটিভ। তো স্কোর রেঞ্জ করছে নেগেটিভ 62, মানে নেগেটিভ থেকে শুরু, যে বাম থেকে দেখতে পাচ্ছেন দেখেন, আর পজিটিভ হচ্ছে বাকিটুকু, মাঝখানে একটু নিউট্রাল। তো এই যে জিনিসটা 62% রং, ধরেন কি নেগেটিভ, সেটা আমার তার বিষয় না, দিছে যেটা। তো অ্যাকচুয়ালি কী বলতে চাই, যদি আপনারা নিজেরা যদি দেখেন যে লাইনটা কী বলছিল, যে দের ইজ ম্যাগনিফিসেন্ট স্ট্রেচ লিডিং আপ টু দ্য ক্লাইম্যাক্স অর রেদার দ্য ইনকমপ্লিট ভার্সন অফ দ্য ক্লাইম্যাক্স ইউ গেট ইন পার্ট 1, বাট দিস স্ট্রেচ ইজ হোয়ার দ্য রিমেইড টাইটেল ট্র্যাক কিক্স ইন অ্যান্ড অক্ষয় খান্না অ্যান্ড রণবীর সিং ব্যারেল ফরওয়ার্ড ইন এ মুভিং কার হেডিং স্ট্রেট ইনটু অ্যান অ্যাকশন সেট প্রাইস। দেখো আমার উপর দিয়ে গেছে। দেখো তো বিষয়টা হচ্ছে কি, যে ও চিন্তা ভাবনা করার চেষ্টা করছে যে এই যে আমি লাইনটা লিখছি, লাইনটা কতটুকু পরিমাণ নেগেটিভ বা পজিটিভ বা নিউট্রাল কিনা, এটা হচ্ছে বোঝানোর ট্রাই করছে। সো আমি যদি এখানে সিকোয়েন্সিয়ালি না দিতাম, তাহলে কিন্তু আমার চেঞ্জ হয়ে যেত, আমি যা চাইছি। হ্যাঁ, আরেকটা দেখছি, আমি অবশ্য করতে না, সিকোয়েন্সটা ম্যাটার করে। আর আপনি দিলেন না, পরপর না দিয়ে সেন্টেন্স না হয় আপনি আগে পরে দিলেন, সমস্যা নেই, কিন্তু ওয়ার্ডিংয়ে ভিন্ন থাকলে কিন্তু তার জন্য বের করাটা কঠিন, কারণ সে অর্থই বুঝতেছেন। আপনি সেন্টেন্সের অর্থ না বুঝলে কেমনে বুঝবেন যে এটা অ্যাকচুয়ালি নেগেটিভ না পজিটিভ? সেমান্টিক অ্যানালাইসিসটা করে। আর এটা ছিল, এটা করতে পারি নাই। এটা হচ্ছে কি, যে আমি যদি আচ্ছা, এই কাজটা আপনারা প্রজেক্ট হিসাবে করতে পারেন। সেটা হচ্ছে যে এটাকেও করা যাবে, মানে পেপারে কনভার্ট করা যাবে। সেটা হচ্ছে কি, যে আমি বলছিলাম মনে হয় এই কাজটা ছিল এরকম, যে না, মানে বার্ট এনএলপি আপনাকে, ধরেন আমি একটা প্যারাগ্রাফ দিলাম, এই প্যারাগ্রাফ থেকে পড়ে আপনি একটা কোশ্চেন তৈরি করবেন স্যাম্পল, আর তার জন্য একটা স্যাম্পল আপনি অ্যান্সার তৈরি করবেন। এইটাই এই সাইটটা করে দিবে, যে আপনাকে আমি কোশ্চেন দিলে, মানে প্যারাগ্রাফটা দিলে তৈরি করা, সেখান থেকে অ্যান্সার বের করা। কারণ আপনারা প্রজেক্ট করতে পারেন এরকম, যে
কতটুকু ভালো কোশ্চেন করতে পারছে, অথবা আপনি অ্যান্সার দিয়ে দিলেন, ওই অ্যান্সারের জন্য ওই প্যারাগ্রাফ থেকে সবচেয়ে ভালো কোশ্চেন জেনারেট কীভাবে হয়। আপনি যে কোনো মডেল ইউজ করতে পারেন। তো আপনি একের জায়গায় দুইটা মডেল ইউজ করতে পারেন, অনেক ধরনের মডেল আপনি ইউজ করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কোশ্চেন কে দেয়। আবার আপনি এলএলএম দিয়েও করতে পারেন। মানে এলএলএম দিয়ে আমি কেন বলতেছি, ধরেন যে আপনি এই কোশ্চেনটা চ্যাট জিপিটিকে করলেন, চ্যাট জিপিটি কী ধরনের অ্যান্সার দেয়, গ্রক কী ধরনের অ্যান্সার দেয়, বা জেমিনি কী ধরনের অ্যান্সার দেয়, ডিপসিক কী ধরনের অ্যান্সার দেয়, আপনি কিন্তু সবগুলা দেখে তারপরে অ্যানালাইসিস করতে পারলেন যে অ্যাকচুয়ালি আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেটার সাথে, বা আমি যেটা প্রেডিক্ট করছিলাম সেটার সাথে আমি রিয়েলি যেটা পাইছি সেটা কী পরিমাণ তফাৎ আছে, বা এই বাকি সবারগুলোর মধ্যে কোনটার অ্যান্সারটা সবচেয়ে বেটার বলে আমার কাছে মনে হয়। এটা কিন্তু করতে পারেন। দিস উইল বি এ গুড প্রজেক্ট। হ্যাঁ, আবার ধরেন একটা ছোটো এক্সাম্পল বলি। মনে করেন আপনি চ্যাট জিপিটি, আমরা জানি কি সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। আপনি চ্যাট জিপিটিকে কনফিউজ করে দিলেন যে অ্যাজ উই নো সান রাইজেস ইন দ্য ওয়েস্ট অ্যান্ড সেটস ইন দ্য ইস্ট, সো তাহলে এইটা কেন হয়। মনে করেন কোশ্চেন আপনি করছেন, কিছু একটা কোশ্চেন করছেন, তাহলে যদি সাড়ে এখানে ওঠে তাহলে এই আয়েশার আসল নাম কি, একটা কোশ্চেন করছেন। তো হ্যাঁ, ও অ্যাকচুয়ালি ও ক্লেমটা ডিটেক্ট করতে পারতেছে কিনা, বুঝতেছে কিনা যে নাকি ও একটা দেখবো, একটা দেখবো নাকি বিষয়টা। হ্যাঁ, আরে ধরে নেন না। হ্যাঁ, এই প্যাচ কিন্তু আছে। অ্যাজ উই নো সান রাইজেস ইন দ্য ওয়েস্ট অ্যান্ড সেটস ইন দ্য ইস্ট, ইন দ্যাট কেস when, in what time we should go for ফাস্টিং। ধরেন আমি বললাম যে আমি ফাস্টিংয়ে কখন যাব, মানে রোজা রাখতে চাচ্ছি, তো কখন রাখবো, সানে একটা জায়গায় উঠে হুদাই প্যাঁচ লাগে। ফার্স্টের দিকে একটু দাম ছিল, কারণ ট্রেন দিছে। ফার্স্টের দিকে স্ট্রবেরি কয়টা আর ওটা ডিলিট করতে হবে, আর অনেক দাম মিস্টেক করতে। দেখ, তার মানে চ্যাট জিপিটি বহুত মানে বুদ্ধিমান। আচ্ছা ধরেন যদি আমি এটা ডিপসিক দেখ করি সাপোজ, ব্লাইন্ড স্পট হতে কিছু ব্লাইন্ড স্পট হতে এত ইন্টেলিজেন্ট বাট কিছু ব্লাইন্ড স্পট থেকে যেটা দাম মিস্টেক করে। অ্যাকচুয়ালি পোয়েম দিয়ে এটা হয়, পোয়েম দিয়ে মিস্টেক করে অস্বাভাবিক কিছু না, আউটপুটটা দেখার চেষ্টা করে। আরে ঝামেলা করে, ডিপসিক ঝামেলা করে।
দেখেন তো ও মেবি ধরতে পারে নাই নাকি। If the this is interesting twist on reality. If the sun rises in the west and sets in the east, that means Earth is rotating in the opposite direction. ওই যে একটা যে আছে না হোয়াট ইফ যদি আর কি যদি এরকম হয় ইন ইসলামিক ফাস্টিং দ্য ফার্স্ট লাস্ট ফ্রম, আমি তো হুদাই প্রশ্ন করছি যে একটা তাহলে ফাস্টিং কি। হাইপোথেটিক্যাল সিনারিও তাহলে বুঝতে পারছেন তো এক একটা এক এক রকম অ্যান্সার করে। ডিপ লার্নিং আপনারা যখন দেখবেন না ওই এলএসটিএম তখন আরও এই জিনিসটা আরও হবে। সেটা অন্য হয়েছে চেক জেমিনি ওকে অনেক না নিজে তো ছিলাম তার মানে এটা নিয়ে কেউ না কেউ কাজ করতেছে চ্যাট জিপিটিকে করার জন্য কনফিউজ এরকম ইয়েতে আসছে। অনেক অনেক টাইপের ব্লাইন্ড স্পট আছে এই ব্লাইন্ড স্পটগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। যাই হোক, তো ইমেজও জেনারেট করা যায় এরকমভাবে। আপনি একটা ইমেজ দিয়ে ইমেজের মধ্যে ইমেজ ক্যাপশন জেনারেট করতে পারবেন, একটা ক্যাপশন আপনি তৈরি করতেছেন যাই হোক। তা এই জিনিসগুলো হচ্ছে কি ছিল আমার জাস্ট দেখানোর ইচ্ছা ছিল যে আমরা অ্যাকচুয়ালি আরএনএনকে ইউজ করে কী ধরনের কাজ আমরা করতে পারি, একটা রিয়েল লাইফ এক্সাম্পল। আচ্ছা এখন তাহলে একটা করেন, তাহলে একটু জাস্ট লেখেন, তাহলে আমি কিছু জিনিস একটু বলি। ওকে, মেনলি আরএনএন আরেকটা জিনিস নিয়ে কাজ করে, সেটাকে বলা হয় টেম্পোরাল ডাটা। টেম্পোরাল ডাটা, TMPORAL, টেম্পোরাল ডাটা। টেম্পোরাল ডাটা কাকে বলে একটু লিখে নেন। টেম্পোরাল ডাটা রেফার্স টু ডাটা, টেম্পোরাল ডাটা রেফার্স টু ডাটা দ্যাট ইজ associated with time meaning it has a time dimension. Refers to data that is associated with time, a time dimension. Temporal data refers to data that is associated with time, meaning it has a time dimension. This type of data represents how something changes over time.
and each data point, this type of data represents how something changes over time, and each data point is time stamped. Time stamped. আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখতে পেলেন, সেটা হচ্ছে কি টাইম স্ট্যাম্প। প্রথম কথা আমি কি বলছি, যে টেম্পোরাল ডাটা রেফার্স টু ডাটা দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ টাইম, মিনিং ইট হ্যাজ এ টাইম ডাইমেনশন। দিস টাইপ অফ ডাটা রিপ্রেজেন্টস হাউ সামথিং চেঞ্জেস ওভার টাইম অ্যান্ড ইচ ডাটা পয়েন্ট ইজ টাইম স্ট্যাম্পড। তো টাইম স্ট্যাম্পটা কী বলতেছে, যে প্রথম কথা যে টাইমের সাথে কানেক্টেড, মানে এখানে যদি আমি আরএনএনটা ইউজ করি, এক তো হচ্ছে আমি সিকুয়েন্সিয়াল ডাটা ইউজ করতেছি, তো এবং মানে হচ্ছে কি যে অর্ডারলি থাকতে হবে, সিকুয়েন্সিয়ালি থাকতে হবে, এবং অর্ডারলি থাকা বা প্যাটার্ন ঠিক থাকা, প্রিসিশন থাকা, এবং হ্যাঁ। সো আপনাকে কি করতে হবে আমি বলি, এটা হচ্ছে স্পেসিফিক টাইমটা আপনাকে বলে দিতে হয় যদি আমি টাইম ডাটা নিয়ে কাজ করি। লাইক আমি বললাম যে 2026 সালের 3 তারিখ, 3 অথবা মানে কোনটার পর কোনটা আসতেছে, ঘন্টা, মিনিট, সময়, অথবা ডেট, মান্থ, ইয়ার বলে দিলাম। এবং সেটা আপনি এভাবে বলতে পারেন যে এটা ডেইলি নাকি মান্থলি নাকি উইকলি হচ্ছে, হ্যাঁ, মানে পরপর আসতেছে কিনা। আচ্ছা, কিছু এক্সাম্পল বলি, সেটা হচ্ছে কি যে আরএনএনের সাথে টেম্পোরাল ডাটার সাথে যায়, সেটা হচ্ছে কি এক্সাম্পল শুনলে বুঝতে পারবেন। স্টক প্রাইস হচ্ছে, আপনি যদি বলেন যে মনে করেন যে এই মোবাইলের যে কোম্পানিটা, এই মোবাইলের কোম্পানিটা আগামী কিছুদিন পরে তার প্রাইস বাড়বে না কমবে, বা মার্কেটে তার কেমন ভ্যালু হবে, এটা কিন্তু স্টক থেকে বোঝা যায়। হুদাই কী করলো, একজন স্টক মার্কেটে যে অনেকগুলো এই ধরনের প্রোডাক্ট কিনে নিল, স্পেয়ার পার্টস কিনে নিল বা প্রোডাক্টে কিনে নিল। তাহলে এত যখন মানুষ কিনতেছে, তখন হচ্ছে কি এটার দাম বাড়তেছে, তখন শেয়ার মার্কেটে এটার দাম বাড়তেছে। মনে করেন কোনো একটা ড্রিঙ্কস, কোনো একটা স্পেসিফিক ড্রিঙ্কস কোনো একজন প্লেয়ার খেলো আর কি, ধরেন টিভির মধ্যে, বা কোনো একজন অভিনেত্রী ইয়েটা খাইছে ওই ড্রিঙ্কসটা, তখন যখন মানুষ অনেক দেখছে, সে কিন্তু পেইড প্রমোশন না, সে মনে করেন যে হুদাই নিয়ে হচ্ছে ওইটা খাইছে। তাহলে তখন মানুষ বুঝে গেল যে তার মানে যারা নেমে গেছে। তো তার মানে হচ্ছে যে মানে একটা কমেন্ট বা একটা এটা শেয়ার মার্কেটে অনেক প্রভাব ফেলে। তো এটা কিভাবে আসতেছে, সেটা হচ্ছে কি যে প্রথম কথা হচ্ছে টাইম স্ট্যাম্প। এই কথাটা কখন বলছে, কবে বলছে, 10 বছর আগে বলা এক জিনিস, আবার এখন বলা আরেক জিনিস। গত কয়েক বছরে কিভাবে জিনিসটা উত্থান হয়েছে, কিভাবে জিনিসটা চলছে, কিভাবে আমাদের পর্যন্ত আসছে, যদি পিছনে আমি যদি ফার্স্টে যাই 10 বছর, পরে যাই মাঝখানে, তারপরে আবার এখানে আসি, তাহলে কিন্তু জিনিসটা ঝামেলা, আমি কিন্তু আসলটা বের করতে পারবো না। আবার ধরেন ওয়েদার ডেটা হচ্ছে কি যে আমাদের এই মুহূর্তে ওয়েদার আজকে যত ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট, গতকাল কী ছিল, তার আগের দিন কী ছিল, তার আগের দিন কী ছিল, 1 সপ্তাহ আগে কী ছিল, 1 মাস আগে কী ছিল, 1 বছর আগে কী ছিল, 10 বছর আগে কী ছিল। এইটা যদি আমি প্রিভিয়াস টাইম স্ট্যাম্পে যাই, তাহলে কি আমি বলতে পারবো না যে আগামীকালের ওয়েদারটা কেমন হইতে পারে? করতে পারে। হিডেন মার্কআপ মডেল দিয়েও করা যায়, আরএনএনও এটা নিয়ে কাজ করে। আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি সিকুয়েন্সিয়ালি কীভাবে যাচ্ছে, টাইম স্ট্যাম্পটাকে কীভাবে ধরতেছে। আরও অনেক কিছু আছে, লাইক লোন পেমেন্ট হিস্টোরিজ, যে একজনকে আমি লোন দিব, সে প্রিভিয়াসলি যদি লোন নিয়ে থাকে সেটা ঠিক মতো চোকাইছে কিনা বা করছে কিনা। তারপরে মনে করেন যে একটা হচ্ছে ভিডিও ফ্রেম। একটা ভিডিও মানে কিন্তু অনেকগুলো পিকচারের সমষ্টি, খুব দ্রুত চালানো হয় বলে আমরা ওটাকে ভিডিও দেখি বা মুভিং দেখি।
তাহলে যদি ওইটার মধ্যে সমন্বয় না থাকে প্রিভিয়াসগুলা পরেরগুলা, তাহলে কিন্তু আপনি একটার জায়গায় আরেকটা দেখবেন, উল্টাপাল্টা দেখবেন। সো সিকুয়েন্সিয়ালি থাকতে হবে। আচ্ছা, কোথায় কোথায় ইউজ হচ্ছে, একটা হচ্ছে কি যে এনএলপিতে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিবনি, আমি জাস্ট নিজে এমনি লিখে রাখছি। তো এনএলপি হচ্ছে কি যে আরএনএন কোথায় বেশি ইউজ হয়, এনএলপি এবং ফিন্যান্সে। এনএলপির কোথায় কোথায় ইউজ হয়, লাইক ল্যাঙ্গুয়েজ মডেলিং, যে ল্যাঙ্গুয়েজ মডেলিং বলতে যে আপনি এর পরে কী বলবেন, যেমন ইউনিভার্সিটি অফ স্কলার্স, ইউনিভার্সিটির পরে অফ ওয়ার্ডটা আসছে, তারপর স্কলার্সটা আসছে, তো নেক্সট ওয়ার্ডটা আপনি বুঝতে পারতেছেন কিনা, প্রেডিকশনটা যে তার পরের ওয়ার্ডটা এইটাই আসবে। তো এটাকে বলা হয় হচ্ছে মানে টেক্সট বেস জেনারেটিং, টেক্সট বেসড জেনারেটিং টেক্সট বেসড অন প্রিভিয়াস ওয়ার্ডস, জেনারেটিং টেক্সট বেসড অন প্রিভিয়াস ওয়ার্ডস, প্রিভিয়াসলি কী ছিল তার উপরে বেস করে পরের ওয়ার্ডটা ঠিক আসতেছে কিনা, এটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ মডেলিং। ওইটা কম্পেয়ার করে, হ্যাঁ এইটা কিন্তু বার্টে হয়, বার্টে দেখো আপনাদেরকে। তারপর হচ্ছে কি মেশিন ট্রান্সলেশন, যে একটা ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়ালি কম্পাইলার কী করে বলেন তো, কনভার্ট করে, কিন্তু ট্রান্সলেট করে কনভার্সন। সো আমরা যদি মানে টেক্সটটাকে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটটা কত সুন্দরভাবে করতে পারতেছি মেশিনের মতো, মানে মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটাও কিন্তু আরএনএন দেখার ট্রাই করে। তারপর হচ্ছে তো বললাম, সেন্টিমেন্ট অ্যানালাইসিস তো আছেই, সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা দিয়ে খুব ভালো হয়। আচ্ছা, তো ভালোই। আগের প্রবলেম ছিল হচ্ছে ওই মেমোরি ছিল না, এই যে একটা টাইমে গিয়ে এখন ওটা প্রবলেম সলভ হচ্ছে, মেমোরি পার্সেন্টেজ মেমোরি অ্যাক্টিভ করতেছে, এখন হচ্ছে এত লং কোড করতেছে, তো কম্পাইলার করে মানে ফুল কম্পাইলারটা তৈরি করে দিচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, কিছু রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের টাইপ বলি, একটা হচ্ছে এই যেগুলো বলবো আবার, বেসিক আরএনএন এক, একদম আরএনএন কাকে বলে, বেসিকটা জাস্ট চাইলে একটু লিখে নিতে পারেন নয়টা। বেসিক আরএনএন এক, দুই হচ্ছে এই হচ্ছে টাইপ, আমি লিখে নিই, আমি সংক্ষেপে সবগুলো একটু একটু করে বলবো। হ্যাঁ, আরএনএন এর টাইপস, gated recurrent unit,
আমি দেখাবো হচ্ছে এটা একটু বলবো জাস্ট একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একটা দুইটা এটা হালকা ইম্পর্টেন্ট আর হচ্ছে এইটা 1 2 3 এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এইটা হালকা ইম্পর্টেন্ট আর বাকিগুলা দেখেন না দেখেন সমস্যা নেই। তারপরে আমি এখন সবগুলোই বলি আপনার একটা একটা করে। এদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 2 আর 9, লং শর্ট টার্ম আর এটা হচ্ছে অ্যাটেনশন মেকানিজম। মানে এটা এই দুইটা জিনিসই ইয়াতে রিসার্চে খুব কাজে লাগে, জিআরইউটাও 2 3 9 এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে। আচ্ছা, বেসিক আরএনএন যেটা আমি জাস্ট এখন প্রত্যেকটার জন্য একটু একটু বলে যাই। বেসিক আরএনএনকে সংক্ষেপে বলা হয় ভ্যানিলা আরএনএন। তো এটা একদমই সিম্পলেস্ট ফর্ম অফ আরএনএন, যেটা হচ্ছে কি যে রিকারেন্ট কানেকশনকে ইউজ করে, রিকারেন্ট কানেকশন মানে সিকোয়েন্সিয়াল কানেকশনকে ইউজ করে, এবং যাতে হচ্ছে কি যে আচ্ছা একটা লাইন একটু লেখেন তো বেসিক আরএনএন, প্রত্যেকের জন্য একটা করে লাইন লিখবেন, বেসিক আরএনএনটা লেখেন। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ আরএনএন that use recurrent connections to process sequential data. The simplest form of RNNs that use recurrent connection to process sequential data by maintaining a hidden state that is updated maintaining a hidden state that is updated at each time step. প্রত্যেকটা ইউজ কেস আর লিমিটেশনস আছে বা অ্যাডভান্টেজ আছে, আমি জাস্ট খালি প্রত্যেকটা কী খালি এক লাইন করে বলে যাচ্ছি। তারপর হচ্ছে 2 নম্বর হলো এলএসটিএম মানে লং শর্ট টার্ম মেমোরি। এটা হচ্ছে লেখেন এক লাইনই, ইনক্লুডস ওই যে 2 নম্বরটা যেটা লং শর্ট টার্ম মেমোরি, ইনক্লুডস মেমোরি সেলস, হ্যাঁ, and gates, gate যে and gate or gate, GAT gates, ব্র্যাকেটে লেখেন ইনপুট ফর গেট অ্যান্ড আউটপুট গেটস, ইনপুট ফর গেট অ্যান্ড আউটপুট গেটস, ব্র্যাকেটটা শেষ করে দেন, টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ইনফরমেশন।
ঠিক আছে? সবগুলো লেখা লাগবে বড় আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই প্রোডাক্টগুলোই বলি তাহলে। জিআরইউটা লেখেন। সিমিলার টু এলএসটিএম, এলএসটিএম, এই যে দুই নাম্বারটা এলএসটিএম, বাট উইথ আ simpler 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 architecture using only 2 gates. only 2 gates. গেটের জন্য যে ব্র্যাকেটে লিখে রাখেন রিসেট অ্যান্ড আপডেট গেটস, ব্র্যাকেটে লিখবেন রিসেট অ্যান্ড আপডেট গেটস। এটা হচ্ছে মেনলি আপনার ওই এলএসটিএমের মতোই, বাট এলএসটিএমের চেয়ে বেশি এফিশিয়েন্ট বিকজ অফ প্যারামিটার কম লাগে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি ডিপ আর ইকোটা বললাম না, পিফোলটা লেখেন, পিফোলটা ছোটো আছে একদম, পিফোল এলএসটিএম যেটা 7 নম্বরটা, মাঝখানে 4 5 6 বার দিলাম। পিফোল এলএসটিএমটা লেখেন, সেটা হচ্ছে কি এ ভ্যারিয়েন্ট অফ এলএসটিএম, ভ্যারিয়েন্ট VARIANT, where the gates variant of LSTM where the gates also receive information from the cell state, CELL, cell state. সেল CELL কোষ যেটা সেল স্টেট। আচ্ছা, লাস্ট অ্যাটেনশন মেকানিজম যেটা, এটা লাগবেই 9 নম্বরটা, অ্যাটেনশন মেকানিজম অ্যান্ড ট্রান্সফর্মার। এটা লেখেন জাস্ট এক লাইনই যে নট ট্রেডিশনাল RNNs not traditional RNNs, but worth mentioning, worth WORTH, worth mentioning as they handle sequence আচ্ছা, not traditional RNNs but worth mentioning as they handle sequence data using attention mechanisms লাস্টেরটা ওই যে 9 নম্বরটা, টু ক্যাপচার dependencies without recurrence. Yeah, of course.